সাতক্ষীরা ৪ আসনের জামাত এমপির কাণ্ডকে এবার প্রকাশ্যে সমর্থন করলেন সাতক্ষীরা ২ আসনের জামাতের এমপি। একজনকে বহিষ্কার করার পরে অন্যজনের হুঁশ না হওয়া, এটাকেই কি আমরা বলবো ইসলামের নৈতিকতা, নাকি ইসলামের নামে যথেচ্ছাচার করে যাচ্ছেন এই দলটি, এই দলের নেতারা? ভয়ঙ্কর দাবি করেছেন এবং ভয়ঙ্কর এই দাবি ওই কিশোরী এবং কিশোরী পরিবারের জন্য যথেষ্ট অবমাননাকর এবং বাংলাদেশের সংস্কৃতির জন্য ভয়ঙ্কর একটা তথ্য। যখন সাতক্ষীরা ২ আসনের এমপি সাফাই গাইছেন বহিষ্কৃত জামাত নেতার পক্ষে, তখন জামাতের আমির নানা ধরনের ভালো ভালো বাণী শুনিয়ে যাচ্ছেন এবং তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব একের পর এক ভিডিও প্রকাশিত হচ্ছে, জামাত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। কেন এগুলো হচ্ছে? কেন এই ধরনের প্রকাশ্য নগ্ন সমর্থনকারীদেরকে জামাত দলে রাখবে? এই মুহূর্তে জামাত যে ধরনের কোণঠাসা অবস্থায় রয়েছে, তাতে তাদের মাজা সোজা করে দাঁড়াতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন এই সাতক্ষীরার ২ আসনের এমপি যে কাজটা করলেন, সেই কাজটা কি আরেক ধাপ জামাতকে বিপদে ফেলে দিল? নাকি তার নিজেরও এক ধরনের শঙ্কা রয়েছে যে এই ধরনের ভিডিও আরও বেরোতে পারে? কার কার বেরোতে পারে? মানে আমি জানি না, তার বেরোতে পারে এটা তো আর বলা যায় না, কারণ তার মতো একজন সুফি মানুষ, তার ভিডিও তো আর বেরোবে না, ধরে নেওয়াই যায়। কিন্তু তিনি এই ধরনের কথা কেন বলছেন? চলুন একটু তিনি কি মেটিকুলাস কথাবার্তা বলছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। ধর্মভিত্তিক কোনো দলের নেতার এই ধরনের বক্তব্য প্রত্যাশা করা যায় কিনা, জামাতের আমির কি বলছেন, নতুন করে কি কি ভিডিও বেরোচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের মানে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের এমপি, যিনি এখনও এমপি পদ থেকে পদত্যাগ করেননি, তাকে আলটিমেটাম দেওয়ার পরেও ইসিতে এবং সংসদে আবেদন জানিয়েছে জামাত যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ব্যবস্থা আদৌ নেওয়া যাবে কি না, এত বড় নৈতিক স্খলনের পরেও তিনি যে পদত্যাগ করছেন না, এই মুখ নিয়ে তিনি আবার সংসদে যাবেন কিনা, এই প্রশ্নগুলো সামনে আসছে। যখন এই প্রশ্নগুলো সামনে আসছে, তখন তার জেলারই, তার সতীর্থ সাতক্ষীরা ২ এর আর এক জামাত নেতা, তার নাম হচ্ছে মুহাদ্দিস আব্দুল খালেক, এই ভদ্রলোক, তিনি প্রকাশ্যে যেসব কথা বলছেন সেটা রীতিমতো হাস্যকর। তার মানে বেরিয়ে আসা ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে শিরোনাম করা হয়েছে ডেইলি ক্যাম্পাস এই ভিডিওটা প্রকাশ করেছে। মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, দাবি জামাতের আর এক এমপির। অর্থাৎ ওই মেয়ে কিশোরী জামাতের ওই সাতক্ষীরা ৪ আসনের এমপিকে সেবা করতে চেয়েছিল। ৭৫ বছর বয়সের একজন বৃদ্ধকে ওই কিশোরী সেবা করতে চেয়েছিল। কি সেবা? ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, বাধ্য হয়ে তার বাবা মা বিয়ে দিয়েছিল এমপির সাথে। কাজটি ছিল অসামাজিক, অনৈতিক নয়। অর্থাৎ এটা অনৈতিক তিনি বলছেন না, মানে সমাজে এটা প্রচলিত না, এই ব্যাপারটা সমাজে মানে আমরা দেখে অভ্যস্ত না, সেই কারণেই আমরা অসামাজিক হয়তো বলতে পারি, কিন্তু এটাকে অনৈতিক বলতে পারি না। মানে কত বড় মূর্খের দেশে আমরা বাস করছি যে এত বড় একটা ঘটনা, একটা কিশোরীর ঘটনা, একের পর এক এই লোকের যখন ভিডিও বেরোচ্ছে, এমনকি আবাসিক হোটেলের ভিডিও পর্যন্ত বেরিয়েছে, তখন তার পক্ষে নগ্নভাবে সাফাই গাইছে তার দল, যখন এই ব্যক্তিকে বহিষ্কার করে দিয়েছে। মানে কি হচ্ছে? মানে জামাতের চেইন অফ কমান্ড কি ভেঙে পড়েছে? যখন আমরা দেখছি যে জামাতের বহু অ্যাক্টিভিস্ট যারা প্রথম দিকে ওই সাতক্ষীরা ৪ আসনের এমপিকে সমর্থন করে গলাবাজি করেছিলেন ফেসবুকে, তারা পর্যন্ত তাদের সুর পাল্টে দিয়েছেন, তখন এই এমপি যে বক্তব্য দিলেন, যে বক্তব্য আমরা শুনলাম, সেটা মানে
অপ্রত্যাশিত বললে কি ঠিক হবে? এটা তো প্রত্যাশিতই বোধহয়। তারা বোধহয় এই নীতিকেই সমর্থন করেন। আবার এই ঘটনা যখন আমরা দেখছি তখন জামাত আমিরের বেশ কয়েকটা বক্তব্য সামনে এসেছে এবং বেশ ভাইরাল হয়েছে। জামাত আমিরের এই ফটোকার্ডটা দেখে নিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তিনি বলছেন যে সহকর্মীদের বলবো সতর্ক থাকবেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামাতের কোনো ছাড় নাই, চেষ্টা করব সংশোধন করার, মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না, কঠিন সিদ্ধান্তে যেতে হবে, সাবধান সবাই সাবধান, এই কথা তিনি বলছেন। তিনি বলছেন যে সাদা কাপড়ে, অনেকে বলেন সাদা কাপড়ে দাগ বেশি লাগে, আসলে তা না, সাদা কাপড়ে দাগ খুব কম লাগে। তিনি বলছেন সাদা কাপড়ে নাকি দাগ খুব কম লাগে, তাহলে কি কালো কাপড়ে দাগ বেশি লাগে? সাদা কাপড়ে দাগ খুব কম লাগে এটা বলছেন যে সামান্য একটু লাগলেও সেটা ভাসে, সেটা জল জল করে, সুতরাং সাদা কাপড়ে দাগ লাগানো যাবে না। মানে তার নিজের দল এবং তাদের অবস্থানকে সাদা কাপড় বলছেন। আবার আরটিভির এই ভিডিওর স্ক্রিনশটটা দেখে নিন। তিনি বলছেন যে এটা খুব ইন্টারেস্টিং, বলছেন জামাত ইসলামী ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল হয়। ফেরেশতাদের দল নয় সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচনের আগে এই যে জান্নাতের টিকিট নিয়ে এত আলোচনা হলো, সেই আলোচনাগুলো আপনি করতে দিলেন কেন? প্রকাশ্যে আপনার দলের নেতারা কিংবা আপনার দলের বয়ান তৈরি করা, মানে কি বলবো, অনলাইন যোদ্ধা কিংবা টক শো আর্টিস্টরা প্রকাশ্যে যে বললেন যে যদি ভেস্তে যেতে চান তাহলে দাঁড়িপাল্লাই ভোট দিতে হবে বাবা, এর ছাড়া আর কোনো গত্যান্তর নাই, কোনো বিকল্প নাই, আর যদি ভেস্তে যাইতে না চান তাহলে দিয়েন না ভোট। এই যদি বক্তব্য হয় এবং তাদের যদি শাস্তি পেতে না হয়, তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে এটা জামাতেরই বক্তব্য, এটা জামাতের দলীয় আদর্শ? আবার আরেকটা ফটোকার্ড দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের, তার আরেকটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন শয়তান লেগেই আছে, খেয়াল রাখতে হবে। মানে আমরা দেখেছি যে এই যে মাদ্রাসায় বলাৎকারের যে ঘটনাগুলো বেরোচ্ছে, ধরা খাওয়ার পরেই বেশিরভাগ এই হুজুর বলেন যে শয়তানের পাল্লায় পড়ে করেছি। মানে এটা তাদের কমন কথা, শয়তানের পাল্লাই পড়েছেন। তো শয়তান তোমাকে তার পাল্লাই ফেলতে পারলো কিভাবে? তোমার তো ইমান দণ্ড অনেক বেশি শক্ত থাকার কথা, শয়তান তোমাকে প্রভাবিত করে কিভাবে? মানে এরকম বক্তব্য মিল পাচ্ছি যে শয়তান লেগেই আছে। মানে কোনো কিছু আপনি অপরাধ করবেন নিজে আর দোষ দিবেন শয়তানকে। যেমন এই ভিডিওটা, আপনারা এই ভিডিওটা একটু দেখুন। মানে একটা কিশোরীর কাঁধে চড়ে হুজুর সম্ভবত মাদ্রাসার মধ্যে কাঁধে চড়ে দোল খেলছেন। মানে এটা যদি হয়, এই যে ভিডিওটা দেখছেন, এটা যদি হয় মানে ধর্মের আদর্শ এবং যারা ধর্ম রক্ষার কথা বলেন প্রতি মুহূর্তে, তাদের যদি কর্মকাণ্ড এরকম হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি আদতে? মানে কোন ভাষায় সংজ্ঞায়িত করতে পারে? এত আলোচনা বাদ, সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি একজন কিশোরীকে নিয়ে বলে ফেললেন যে এই কিশোরী নিজের ইচ্ছায় বলেছে যে আমি এই মানে পীরকে মানে সেবা করতে চাই, সেবা, অন্য কিছু না, সেবা, মানে ওই হোটেলে গিয়ে সেবা করছে, সে সেবা করেছে ওই হোটেলে গিয়ে। মানে নানাভাবেই তো বলা যায়। আচ্ছা বলুক, সবই ঠিক আছে। আমার মনে হয় যে এদেরকে মনে রাখা উচিত পিপিলিকার পাখা গজে মরিবার তরে, বেশি উঠতে গেলে ভয়ঙ্কর পতন যেটা হয়, সেই শিক্ষা যদি ইতিহাস থেকে আমরা না নিই তাহলে বড় বিপর্যয় অপেক্ষা করছে। 24-এর শেখ হাসিনা সরকারের পতন থেকেও যদি আমরা শিক্ষা না নিই যে অতি বাড়াবাড়ি করলে কি অবস্থা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা নিজেরাই নিজেদের পরিণতি ভোগ করব এবং পরিণতি ভোগ করার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।